একবার একজন গ্রিক রাষ্ট্রদূত আচার্য চাণক্যের সাথে দেখা করতে এসেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী চাণক্য কেমন থাকেন। তাকে বলা হয়েছিল যে তিনি গঙ্গা নদীর তীরে থাকেন। রাষ্ট্রদূত সেখানে পৌঁছে দেখলেন যে একজন ব্যক্তি সেখানে স্নান করছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, চাণক্য কোথায় থাকেন? তিনি বললেন যে তিনি একটি কুঁড়ে ঘরে থাকেন। রাষ্ট্রদূত কুঁড়ে ঘরে গিয়ে দেখলেন যে সেখানে কেউ নেই। তিনি ঘুরে ভাবলেন যে ব্যক্তিটি মজা করছেন। তারপর ব্যক্তিটি কুঁড়ে ঘরের দরজায় এসে পৌঁছালেন। রাষ্ট্রদূত তাকে বললেন যে এখানে কোনো চাণক্য নেই। ব্যক্তি মাথা নিচু করে বললেন যে তার নাম চাণক্য। রাষ্ট্রদূত হতবাক হয়ে গেলেন। তিনি বললেন যে তিনি এত বড় সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, আর তিনি একটি কুঁড়ে ঘরে থাকেন। আচার্য চাণক্য বলেছিলেন যে প্রধানমন্ত্রী যদি বিলাসবহুল জীবনযাপন করেন তাহলে তিনি কিভাবে জনগণের কষ্ট বুঝবেন। সেই কারণেই আমি জনগণের জীবনযাপন করি। আমি একটি কুঁড়ে ঘরে থাকি। মহান আচার্য চাণক্য, যার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। চাণক্য নীতি, যার কথা বিশ্ব আলোচনা করে। আচার্য চাণক্যের কাছ থেকে শেখা 5টি দুর্দান্ত জিনিস সম্পর্কে কথা বলা যাক। নমস্কার, আমার নাম আরজে কার্তিক। তুমি লার্নিং সিরিজ দেখছ। যদি না শেখো তাহলে তুমি কিভাবে জিতবে? আচার্য চাণক্যের জন্ম 376 খ্রিস্টাব্দের আগে। তিনি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তার পিতা চাণক্যের নামানুসারে তার নামকরণ করা হয়েছিল চাণক্য। বিষ্ণুগুপ্ত রাজনীতি, অর্থনীতি এবং রাজনীতিতে বিশেষজ্ঞ ছিলেন, আর আচার্য চাণক্য তার মহান জ্ঞানকে জনকল্যাণে এবং সমৃদ্ধ ভারত গঠনে ব্যবহার করেছিলেন। এজন্যই তাকে কৌটিল্য বলা হতো। আচার্য চাণক্য, যিনি জন্মগতভাবে একজন প্রকৃত ব্রাহ্মণ, কর্মগতভাবে একজন প্রকৃত ব্রাহ্মণ এবং জন্মগতভাবে একজন ক্ষত্রিয় ছিলেন, তিনি সম্রাট চন্দ্রগুপ্তের গুরু ছিলেন। তিনি তার পিতামাতার প্রথম সন্তান ছিলেন। আর বলা হয় যে যখন জ্যোতিষীরা জন্মগ্রহণ করেছিলেন তখন বলা হতো যে এই সন্তানের রাজযোগ নেই, কিন্তু এর একটি অলৌকিক জ্ঞানযোগ আছে, আর সেই জ্ঞানযোগের ভিত্তিতে তিনি একটি সমৃদ্ধ ভারত নির্মাণে অবদান রেখেছিলেন। তাহলে আসুন শেখার সিরিজ শুরু করা যাক। আসুন সেই 5টি জিনিস শিখি যা কার্যকর। আচার্য চাণক্য যে সবচেয়ে বড় এবং প্রথম জিনিসটি শেখান তা হল আপনার সংকল্প দ্বারা আবদ্ধ হওয়া। এটি সেই সময়ের কথা যখন সিকান্দার ভারত আক্রমণ করছিলেন। তিনি আর্যাবর্তের দিকে অগ্রসর হচ্ছিলেন। তিনি সমগ্র বিশ্ব জয় করার জন্য বেরিয়েছিলেন। তক্ষশিলার আচার্য চাণক্য ভয় পেয়েছিলেন যে তিনি ভারত আক্রমণ করে ভারতকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। সেই কারণেই সেই সময়ের মগধের শক্তিশালী রাজা ধননন্দ আচার্য চাণক্যের কাছে সাহায্য প্রার্থনা করতে পৌঁছেছিলেন। আর ধননন্দ সম্পর্কে বলা হয় যে সেই রাজা সর্বদা মাতাল থাকতেন। তিনি লোভ এবং অহংকারে ডুবে থাকতেন। যখন তিনি রাজসভায় পৌঁছান তখন তিনি মাতাল ছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কে? কোথা থেকে এসেছ? আচার্য চাণক্য বললেন, আমি তক্ষশিলার আচার্য। ধননন্দ জিজ্ঞাসা করেন, তুমি কেন এসেছ? আচার্য চাণক্য বললেন, সিকন্দর প্রসারিত হচ্ছে, তার সেনাবাহিনী প্রসারিত হচ্ছে। তুমি তার সাথে যুদ্ধ করতে পারো, তুমি ভারতকে রক্ষা করতে পারো। তাই আচার্য ধননন্দ লোভ এবং অহংকারে ডুবেছিলেন। তিনি এতে মনোযোগ দেননি। তিনি বলেন, তুমি আমাকে জ্ঞান দেবে? এবং এই কথা বলে তাকে লাথি মারা হয়। আচার্য চাণক্যকে লাথি মারা হলে তিনি মাটিতে পড়ে যান। তিনি মাটিতে পড়ে গেলেন, তার মুকুট খুলে ফেলা হয়, এবং যখন তার মুকুট খুলে ফেলা হয় তখন তিনি পুরো রাজসভাকে তা দেখিয়ে বলেন, যতক্ষণ না একজন যোগ্য শাসক মগধের সিংহাসনে বসেন ততক্ষণ পর্যন্ত আমি এই মুকুট বাঁধব না। আর সেই দিনের পর তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এমন একজন ব্যক্তিকে খুঁজে পেলেন যিনি যোগ্য ছিলেন, এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য বানিয়েছিলেন। তিনি তাকে মগধের সিংহাসনে বসিয়েছিলেন। তার সমস্ত কৃতিত্ব আচার্য চাণক্য, যিনি সেদিন একটি সংকল্প করেছিলেন এবং শেষ অবধি তিনি সেই সংকল্পে আবদ্ধ ছিলেন। আচার্য চাণক্যজি দ্বিতীয় বড় শিক্ষা দেন তা হল কখনো আপনার শত্রুকে দুর্বল মনে করবেন না। কখনো ভাববেন না যে আপনি খুব সহজেই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। মনে রাখবেন, এই জীবনে আপনি কখনো সহজে কিছু পাবেন না। আচার্য চাণক্য সিদ্ধান্ত নিয়েছিলেন
যে আমি ধননন্দের অপমানের প্রতিশোধ নেব, আমি একজন যোগ্য শাসককে মগধের সিংহাসনে বসাব। কিন্তু এই সব সহজ ছিল না। তিনি বহু বছর ধরে অনুসন্ধান করেছিলেন। তারপর তিনি একজন যোগ্য ছেলে খুঁজে পেয়েছিলেন এবং তাকে সম্রাট বানাতে হয়েছিল। সেই ছেলে যে রাজপরিবারের ছিল কিন্তু অশিক্ষিত ছিল। সে তার জীবন জঙ্গলে কাটাচ্ছিল। তাকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যকে বানাতে হয়েছিল। আচার্য চাণক্য তাকে শিক্ষা, নীতি, দক্ষতা, যুদ্ধক্ষেত্রে পারদর্শী করে তুলেছিলেন। তার সেনাবাহিনীতে যোগদানের জন্য অনেক লোক তার সেনাবাহিনীতে যোগদান করেছিল। সে একটি ভালো সেনাবাহিনী তৈরি করেছিল এবং চন্দ্রগুপ্তের নেতৃত্বে সরাসরি মগধ আক্রমণ করতে গিয়েছিল। কিন্তু মগধের শক্তিশালী সেনাবাহিনী তার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, আর দুজনেই দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘরে লুকিয়ে রইল। সেই কুঁড়ে ঘরে একজন মা ছিলেন, যিনি খিচুড়ি বানাচ্ছিলেন। তার ছেলে খিচুড়ি খাবার জন্য প্লেটে হাত দিল। খিচুড়ি গরম ছিল এবং তার ছেলের হাত পুড়ে গিয়েছিল। মা তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, চাণক্যের মতো সে কি করছে? সে থালার মাঝখানে হাত রাখল। থালার পাশ ঠান্ডা ছিল। তার এটা খাওয়া উচিত ছিল। মা জানতেন না যে তার কুঁড়ে ঘরে থাকা অতিথিদের মধ্যে একজন চাণক্য। চাণক্য যখন এই কথা শুনলেন, তখন তিনি বুঝতে পারলেন কি করতে হবে। তার সরাসরি মগধ আক্রমণ করা উচিত নয়। তার উচিত বাইরের দুর্বল রাজ্যগুলিকে আক্রমণ করা। এবং অবশেষে তিনি মগধকে বন্দী করলেন। তিনি তাকে সিংহাসন থেকে সরিয়ে দিলেন, যিনি আচার্য চাণক্যকে অপমান করেছিলেন। অবশেষে মগধ একজন দক্ষ শাসক পেলেন, যার নাম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা আচার্য চাণক্যের জীবন থেকে আমরা যে জিনিসগুলি শিখি সেগুলি নিয়ে কথা বলছি। তাহলে কেন আমরা এই জিনিসগুলি আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করি না? আমার দৈনিক জীবনে চাণক্য নামে একটি দুর্দান্ত বই মনে আছে। আমাদের দৈনন্দিন জীবনের পাশাপাশি কর্পোরেট জীবনেরও ব্যবস্থাপনা করা যায়। কিভাবে মূল্যবোধ যোগ করা যায়, কিভাবে ঘর পরিচালনা করা যায়। আচার্য চাণক্য যে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় শেখান, তা হল যে কোনো সমস্যা প্রেম দিয়ে সমাধান করা যেতে পারে। আচার্য চাণক্যের কৌশল ছিল যে সিকান্দার, যিনি দুনিয়া মহান নামেও পরিচিত, তিনি নিজের পায়ে দৌড়ে মারা যান। তার মৃত্যুর পর তার সেনাপতি সেলিউকাস আবার একটি বিশাল সেনাবাহিনী সংগ্রহ করে ভারত আক্রমণ করতে আসেন। কিন্তু তিনি জানতেন না যে ভারত আরও সমৃদ্ধ এবং আরও শক্তিশালী হয়ে উঠেছে। কারণ এবার মগধের শাসক, যিনি ভারতকে বৃদ্ধি করছিলেন, সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছিলেন এবং তার গুরু আচার্য চাণক্য। এবার গ্রিক সেনাবাহিনী নদী পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তার দক্ষতা দিয়ে তার সেনাবাহিনীকে চূর্ণ করে দেন। এত ভয়াবহ যুদ্ধ হয়েছিল যে সেলিউকাস নিজেই আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিলেন। আচার্য চাণক্য বললেন যে এই সব ঠিক আছে, কিন্তু আত্মত্যাগের পাশাপাশি তোমাকে আরও একটি কাজ করতে হবে। তোমার মেয়ের বিয়ে আমাদের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে দিতে হবে। সেলিউকাস প্রস্তুত ছিলেন। আচার্য চাণক্য বললেন যে এই সব ঠিক আছে। যখন বিবাহের বিষয়ে একমত হওয়া হলো, চন্দ্রগুপ্ত মৌর্য আচার্য চাণক্যকে কোনো কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করেননি, কিন্তু এবার তিনি তা করলেন। কিন্তু এবার তিনি বুঝতে পারলেন না কেন তিনি বিবাহের প্রস্তাব দিলেন। তাই আচার্য চাণক্য তার সম্রাটের সাথে জঙ্গলে গেলেন। জঙ্গলে পৌঁছে তিনি তার পায়ে একটি কাঁটা দেখতে পেলেন। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার তরবারি দিয়ে কাঁটা কাটতে যাচ্ছিলেন। আচার্য চাণক্য বললেন, অপেক্ষা করুন, যদি আমরা এখানে গুড় আর দই নিয়ে আসি, তাহলে পিঁপড়েরাই কাঁটা খেয়ে ফেলবে এবং ধ্বংস করবে। ভালোবাসা দিয়ে যে কাজ করা যায়, প্রতিবার লড়াই করার দরকার নেই। আপনার বিয়ের প্রস্তাব এই যুদ্ধের চিরকালের জন্য শেষ করেছে। আচার্য চাণক্যের নীতিতে চতুর্থ বড় কথাটি বলা হয়েছে ভাঙনের ওপর নয়, বরং ঐক্যের ওপর। আচার্য চাণক্য ভারতবর্ষের সুরক্ষার জন্য একজন রাজার দরবারে গিয়েছিলেন। তিনি অত্যন্ত অহংকারী এবং স্বার্থপর ছিলেন। আচার্য চাণক্যের মতো পণ্ডিত যদি তাঁর দরবারে আসতেন, তবে তিনি এতে গর্বিত ছিলেন। তিনি যাওয়ার সময় তাকে একটি মূল্যবান তরবারি দেওয়া হয়েছিল। আচার্য চাণক্য একজন পণ্ডিত ছিলেন। তিনি বললেন, এটা আমার কোনো কাজে আসবে না। যদি তুমি এটা আমাকে দিতে চাও, তাহলে আমাকে একটা সুই দাও এবং অখণ্ড ভারতে তোমার অবদান রাখো। রাজা বুঝতে পারলেন না। তিনি বললেন, তুমি এত দামি তরবারি নিতে অস্বীকার করছো? আচার্য চাণক্য বললেন, হ্যাঁ, কারণ সুদ ছেঁড়া জিনিস সেলাই করার কাজ করে।
আর তরবারি ভাঙার কাজ করে। আমি অখণ্ড ভারতের সংকল্প নিয়ে এসেছি, তুমি আমাকে উপহার হিসেবে একটি সূচ দাও। আচার্য চাণক্য তার কথায় খুশি হয়ে অখণ্ড ভারতে তার অবদান রেখেছিলেন। আচার্য চাণক্য যে শেষ গুরুত্বপূর্ণ বিষয় শেখান তা হল জীবনে কঠোর হও, নিজেকে এমনভাবে উপস্থাপন করো যাতে কেউ তোমার সুবিধা না নেয়। সাপ যদি তা বিষাক্ত না হয় তবুও তার দেখা উচিত যে সে একজন ভালো মানুষ, চাণক্য বলেন। কারণ একজন সহজ ব্যক্তির উপর পা রাখা খুব সহজ। পৃথিবী দুর্বলকে পিষে ফেলা এবং শক্তিশালীকে পূজা করা উপভোগ করে, এটি তার অভ্যেস। এই কারণেই যখন তুমি সেখানে নেই তখনও তোমার কঠোর দেখা উচিত, যাতে মানুষ কখনো তোমাকে নিয়ে মজা করতে না পারে, কখনো তোমাকে অসম্মান করতে না পারে। আচার্য চাণক্য লিখেছেন যে যেখানেই জল থাকে সেখানেই একটি রাজহাঁস বাস করে, এবং যেখানে জল শুকিয়ে যায় সেখানেই সে তার জায়গা ছেড়ে চলে যায়। তাই কখনোই এমন রাজহাঁসকে তোমার জীবনে আসতে দিও না যে যখন ইচ্ছা আসে এবং চলে যায়। তাই নিজের ওপর কঠোর হও এবং সবার সামনে তোমার নম্রতা নিয়ন্ত্রণ করতে শিখো। মাঝে মাঝে কঠোরতা দেখানো প্রয়োজন। মানুষের বোঝা উচিত যে কেউ তোমার আবেগ নিয়ে খেলা করবে না, তোমার আবেগ নিয়ে হট্টগোল শুরু করবে না। তুমি যে পরিবেশেই থাকো না কেন সর্বদা আত্মসম্মানকে প্রাধান্য দাও। আচার্য চাণক্যের জীবন থেকে তুমি অনেক কিছু শিখতে পারো।